সানডে সাসপেন্সে শুনছেন গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্যে এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো, যা বলবার না। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার সময় একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও। হাট যদিও পিলের মতো সহজে চমকাবার ছেলে নয়, কিন্তু তাহলেও ছেলের মতো হাট ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিস্মৃত প্রতিক্রিয়া সংখ্যাহীন পাঠক পাঠিকারা কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনাদের পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। কলকাতার বুকের ওপর ভূত একটা অভূতপূর্ব কাণ্ডই বই কি। এও কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই? অমন গালে হাত দিয়ে আর একজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েই আমার সহযোগী, আমার মতোই আরেকজন। এই ভূতত্ত্ব। আমি বললাম, ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারায় 3টি শহর ধসে গেছে। কত বাড়িঘর যে গেছে, মরেছে যে কত হাজার, তার ইয়ত্তা নেই। বাস্তবিক এই ভূমিকম্পগুলো যে কেন হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি, আহা, তা নয়। তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নস্তিত্ব, এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, অসমাত থেকে অসমত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এদের কোনোই সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়ে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ। কেন কে জানে? তুমি একবার যাও দেখি। গোলদিঘির এই ভূতের ব্যাপারটা সবিশেষে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাপ করবেন আমায়। ভূতে আমি বিশ্বাস করিনি। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো ভয়ের কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যেই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলছি? আমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়িতে উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে সবিস্তারে জেনে ফেলবে, ফলাও করে লিখে আনবে, এই কাজ তো। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখলাম চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপত না। কিন্তু সে ঠিকানা তো এই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে, আমরা যা করতে যাচ্ছি আমূল পেয়ে নিজেরাও করে বসবে। আগে সব মাটি হবে। তাহলে একটুখানি জায়গা তো গোলদিঘি অঞ্চলটা ঘোরোগে। যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত, পাকড়াবে অমনি। মুষড়ে পড়া কি স্বীয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকেও। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাদে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ। তিনি তোমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো নিজস্ব সংবাদদাতা পরমৈশ্বপদী ব্যাঘাত ঠেলতে।
বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূ উৎসাহ চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই ভো দৌড়। আমি কি পারবো? তবু আমি গাঁইগুই করি, পারবে হে পারবে, তুমি তুখর ছেলে, তাই তো তোমাকেই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি দুঃসাধ্য কাজ হবে? হবে হে হবে, অবশ্যই। চালাক তুমি তেমন নয়, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট থেকে হাতড়াতে লাগলেন নিজের পকেটে। হাতড়ে রাত্রে খুচরো পয়সা যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও টাকা, 2-2.5 টাকা হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারে শটান। অলিঘড়ি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটা 4 কোণায় 2 চক্কর মারা যাক একবার, যদি কাউকে ভীত ভাবিত বিচলিত অড়ম্বিত দেখি পাওয়া যায় কি না। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাসবাতিগুলি টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, কালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপটিপ থেকে টপ টপ শুরু হলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল সেখানে দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত তো নয় এরা সব। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ ছেড়ে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগে আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্পত্তি কফি, তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আবার। কফি হাউসও ফাঁকা। বাদলার ধাক্কায় এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেবার কাজ নেই কারোরই। বসলাম গিয়ে কাফের এক কোণে। আরেকজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধবয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূতটুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম। তাই বসতেই 1 পেয়ালা কফি অর্ডার করলাম এবং পটাটো চিপের অর্ডার করলাম। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি, ভারী বিচ্ছিরি সত্যিই। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প আবার কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিম এসে গেল। দেখতে দেখতে। আপনি তো গোলদিঘির এলাকারই লোক, তাই না? এ অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, 7 জন্মে না। ভদ্রলোক আর এক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। কৃমি হয়ে না মারা যায় শেষটায়। আমি একটু কফি চুমুক দিয়ে কফি খাই, আর উনি গ্লাসের পর গ্লাস খেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সরালেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা। ব্যাস। এই এতক্ষণ ধরে তো চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি নাড়তে থাকে। না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমেলের মধ্যে ভূত কখনো টিস হতে পারবে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে। মোড়ে মানুষ গেছে সব কবে রে। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বের করা গেল না।
অগত্যা উঠতে হলো আমার। কফি হাউসের মায়া কাটাতে কাটাতে কফি হাউসের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকা বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা সুধন। সে তো আরেকজন, জানাই আমি। আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া তো আর কোনো লোক ছিল না কেন? ওই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মাত্র 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি কোথায় পাবো? আমাকে বাঁধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে কেউ আসবে না। তাহলে তো পুলিশ ডাকতে হয়, বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই ভালো। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে, যদ্দূর বেয়ারা কাজ হতে হয়। ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। পাহারাওয়ালাটা আমায় বাধা দিল, বলল, চলিয়ে থানে মে। থানে মে? থানে মে কেন যাব? क्या किया? कॉफी खाया, उसको दाम दे दिया, चुप गया, फिर थाने में काहे? কিন্তু কে শোনে? পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোচা মেরে, আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহাড়ওয়ালাটাকেই। পাহাড়ওয়ালাটাকে আমার গলাদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या करता हमको छोड़ दो। থানে মে আমি কি নিজে হেঁটে যেতে জানি নে? আপত্তি শুনে আমি বলি, রাষ্ট্র বাংলার জয়া খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो गर्दन लिया, दूसरे तो यहाँ कोई नहीं। ভাড়াওয়ালার আওয়াজও কানে আসে। ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।